সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদিকতে আমি আহমেদ সালেহিন। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় নতুন সংগ্রামে নামার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের মতে, পরিবর্তনের লড়াই চললেও দেশের রাজনীতি এখনও পরিচ্ছন্ন হয়নি। বলেন, অন্য দলের অবস্থান ভিন্ন হলেও বিএনপি দেশের স্বার্থকে প্রাধান্য দেয়। অন্যদিকে সংস্কার ইস্যুতে সরকারের বিরুদ্ধে ছলচাতুরির অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় প্রতিশ্রুতি রক্ষার রাজনীতি, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, রিজাল করিম রনি, সম্পাদক জবান, এবং এস এম সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানোর নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। হাম ও উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু। মাতৃদুগ্ধ পানের হার কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে বাড়ছে জটিলতা। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফলতির অভিযোগের তদন্ত হবে। এবার যুদ্ধ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। সরকার গঠনের পর নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক বিএনপি চেয়ারম্যানের। জনগণকে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে চাইলেন সহযোগিতা। সংস্কার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। কূটনৈতিক সংলাপে অভিযোগ নাহিদের। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও, বললেন জামাত আমির। সীমান্তে আবারও প্রাণ ঝরল বাংলাদেশের। বিএসএফের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রসহ নিহত 2। লালমনিরহাটে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার বিজিবি। এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পিঠ চাপড়ে আলিঙ্গন নরেন্দ্র মোদীর। ব্রিগেডে আরও 5 মন্ত্রীর শপথ। দর্শক, সমসাময়িক রাজনীতি নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, যেখানে আমাদের বিষয়বস্তু নির্ধারণ করা হচ্ছে প্রতিশ্রুতি রক্ষার রাজনীতি। এই বিষয় নিয়ে আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। প্রথম প্রশ্ন করতে চাই জবানের সম্পাদক আমাদের রিজাল করিম রনি ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথম প্রশ্ন থাকতে যে, বিএনপি বলছে যে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার সংগ্রাম আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে তার একটি দলীয় অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। অন্যদিকে বিরোধী দল বলছে সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরি করছে। আসলে আপনি কি মনে করেন এই বিষয়ে? জি, ধন্যবাদ। ডেফিনেটলি প্রধান যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা, এবং 2 জন প্রিয় সহ আলোচক আছেন আমার সাথে আজকে, তাদেরকেও শুভেচ্ছা। দেখেন, আমাদের যেটা প্রথম দায়িত্ব একজন একটা রাজনৈতিক দলের, যারা বিশেষ করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্বে এসেছে বা ক্ষমতা এসেছে, জনগণের কাছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে তারা বাস্তব পদক্ষেপগুলো নিবে, এবং সেই পদক্ষেপগুলো তারা সরকার এবং যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটাকেই তো মানুষ ম্যান্ডেট দিছে, পরে না এই দলটা আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসছে। সেক্ষেত্রে এই দলটাকেও রাষ্ট্র পুনর্গঠনের জন্য বা সরকার পরিচালনার ভ্যানগার্ড হিসাবে গড়ে তুলতে যদি না পারে, তাহলে যে প্রতিশ্রুতিগুলো, ধরেন এই যে নির্বাচনী যে ইস্তেহার তারা ঘোষণা করেছে, যে ইস্তেহারটাকে আপনার ধরেন আমরা মূল্যায়ন করবো, ইস্তেহারের যে প্রতিশ্রুতি এটা আপনার সে পালন করলো কিনা। আমরা আগামী ইলেকশনের আগে যখন বিএনপি আবার মানুষের কাছে ভোট চাবে, তখন তো তারা এটা ধরে বলবে যে এই যে কথাগুলো যে আপনি বলছিলেন, শুধু বলছিলেন, যে লিখিত আছে, এগুলো আপনি করছেন কিনা। যদি পালন না করে থাকেন, তাহলে আপনারা এখন যে আবার আসছেন, আবার আরেকটা ইস্তেহার আগামী নির্বাচনের আগে দিবেন, সেটা যে পালন করবেন তার কি গ্যারান্টি আছে? তো ফলে তার ট্রাস্ট তো রক্ষা হবে না। ফলে ট্রাস্ট, দেখেন, ট্রাস্ট জিনিসটা খুব ইন্টারেস্টিং। ট্রাস্ট জিনিসটা হলো বায়বীয়, এটা দেখা যায় না, কিন্তু এটা তৈরি হয় প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে। আমি আপনাকে বিশ্বাস করি, এই বিশ্বাস জিনিসটা আপনি দেখাইতে পারবো না, বুঝাইতে পারবো না, এটা একটা ধারণার মতো, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট জিনিস। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট জিনিসটা তৈরি হয় আপনার কংক্রিট ধারাবাহিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তো তার তার যে কংক্রিট ধারাবাহিক কর্মকাণ্ডের যে অঙ্গীকারনামা জনগণের সাথে সে করছে এই ইস্তেহারের মধ্যে দিয়ে, এটা তাকে পালন করতে হবে। পালন যদি কোনো কিছু করতে না পারে, তাও জনগণকে বলতে হবে যে এই কারণে আমি করতে পারলাম না, মাফ করে দিও। একটা স্বচ্ছতার মধ্যে তাকে আনতে হবে। ট্রাস্ট, ট্রান্সপারেন্সি এবং ট্রান্সফরমেশন, ট্রুথফুলনেস, হ্যাঁ, এইগুলো, এই যে 50-40 মডেলের কথা যে আমি বলি, এইটাই হলো তারেক রহমানের শাসন কাঠামোর বা এই সরকার কাঠামোর মূল ভিত্তি। এটা তাকে রক্ষা করতে হবে। এটা রক্ষা করার জন্য তাকে এই প্রতিশ্রুতি পালনের উপযোগী সংগঠনটাকে গড়ে তুলতে হবে। সংগঠনের অনেক বিচ্যুতি আছে,
সংগঠনে সবাই ফেরেস্তারা বিএনপি করে, এই কথা আমরা একবারও বলি না। হ্যাঁ, এটা মনে করার কোনো কারণ নাই। ফলে জনগণের সাথে যে অঙ্গীকারগুলো বিএনপি আপনার দিয়েছে সেগুলো পালন করার জন্য সংগঠনটাকে সেই উপযোগী করা, গণবান্ধব করা, জনবান্ধব করা, সেই রাজনৈতিক ট্রেনিংয়ের মধ্যে আনা, এটাই আজকে প্রধানমন্ত্রীর ভাষ্য ছিল। এটা ফলে এটা তাকে অবশ্যই পালন করতে হবে। এটা গেলো একটা অংশ। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করছেন সেটা হলো যে আপনার সংস্কার ইস্যুতে সরকার সংস্কার ইস্যুতে এটা খুব ইন্টারেস্টিং। আর নিশ্চয়ই এটা সাইফ মুস্তাফিজ আলাপ করে কামাল ভাই বলবে। সংস্কার বিষয়ে আমি মনে করি যে সংস্কার একটা নেগেটিভ ফেনোমেনা বাংলাদেশের রাজনীতিতে। সংস্কার কথাটা এটা 111-এর ধারাবাহিকতা থেকে আসছে। ফলে আমি জানি না এইটাকে পুঁজি করে কারা রাজনৈতিক ফায়দা নিতে চায় বা কি রকম ফায়দা নিতে পারবে, আমার সন্দেহ আছে। এবং এখানে বিএনপির সংস্কার সংস্কারের আইডিয়াটার মধ্যে পার্থক্য আছে। জামাত যেভাবে সংস্কারকে বুঝে, এনসিপি যেভাবে বুঝে, বিএনপি সেভাবে বুঝে না। বোঝার একটা পার্থক্য আছে। এবং জামাতে সবকিছুতে এনসিপিও এগ্রিড, সেটা অন্তত তারা জোট করার আগ পর্যন্ত মনে হয়নি। জোটের পরে এখন অনেকটা ধোঁয়াশা, দোলাই বৃষ্টি, অন্ধকার, বুঝতে পারতেছি না আমরা। কিন্তু তার মানে সংস্কার বলতে এনসিপি, জামাত বা আমাদের এখানকার এনজিও, সুশীল সমাজ যা বোঝায় বিএনপির তাই বুঝতে হবে। হ্যাঁ, তা না বুঝলে বিএনপি গণবিরোধী, জুলাই বিরোধী, এই সেই এগুলো, এটা আমি মনে করি এই রাজনীতি এখন আর চলে না। কারণ বিএনপির এই যে ধরেন জুলাই সনদ যেটাতে স্বাক্ষর করছে সেটা অক্ষরে অক্ষরে সে পালন করবে। আর এনসিপি তো ধরেন স্বাক্ষরই করে নেই, ইলেকশনের পরে স্বাক্ষর করছে। ফলে তাদের ব্যাপারটা তারা জনগণকে ব্যাখ্যা করবে। হ্যাঁ, জনগণ তাদেরকে ট্রাস্ট করবে কিনা এই ব্যাপারে। এখন তাহলে ফলে প্রশ্ন হলো সংস্কার বিষয়ে নাহিদ ইসলাম যেটা বলছেন, আমি মনে করি এটা কারেক্ট। কারণ নাহিদ ইসলাম সংস্কার বলতে যেটা বুঝেন, বিএনপি সেটা বুঝে না। বিএনপি বুঝে হলো এটা যেটা সে টিপ টিপ বৃষ্টিতে যারা জাতির সামনে স্বাক্ষর জুলাই সনদ এবং এখানে নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়ন করবে। আগামী যেগুলো রহিতকরণ করা হয়েছে এগুলো আগামী পার্লামেন্টে, হ্যাঁ, বাজেটের পর একটা একটা করে আলোচনা আসবে, ওগুলো সে বাস্তবায়ন করবে অ্যাকর্ডিং টু অঙ্গীকার। এই হলো অবস্থা। ফলে সংস্কারের প্রশ্নে মতপার্থক্য, মতাদর্শগত পার্থক্য, রাজনৈতিক পজিশনের কারণে ভিন্নতা আছে। কারণ বিএনপির এজেন্ডা সংস্কার না, বিএনপির এজেন্ডা হলো দেশ পুনর্গঠন এবং পুনর্গঠনের প্রক্রিয়া। একটা পলিটিক্যাল দল, লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্যাল দল, তো সংস্কারের প্রশ্ন আসে। এটা তো আপনি বলতে পারেন সংস্কার পুনর্গঠন করতে কি হবে, মানে পুনর্গঠনের দেশ তো আমার গঠন করা একটা দেশ আছে, মানচিত্র আছে, পতাকা আছে, আমার সীমানা সবই আছে, আমার জনগণও আছে। এটা আলাদা করার জন্য বললাম। মানে আপনার যে সংস্কারের যে রাজনীতিটা 111 থেকে আমরা দেখে আসছি, সেইটার ফলে সেটার প্রতি ধারণা আপনি যদি গ্রামে গঞ্জে যান, ওই অর্থে বা ওই ব্যাখ্যায় বলছি, মানে আপনি যদি গ্রামে গঞ্জে যান, মানুষ কি বলবে যে ভাইয়া সংস্কার কত দূর, এটা জিজ্ঞেস করবে না। বলবে যে আমার চাকরি হবে কিনা, আমি কৃষক হিসেবে ন্যায্য মূল্য পাবো কিনা, আমার সন্তানকে আমি শিক্ষার নিশ্চয়তা দিতে পারবো কিনা, আমার স্বাস্থ্যের ব্যাপার আছে কিনা। সংস্কার বলতে মানুষ এগুলো বোঝে। এখন একটা রাজনৈতিক দল হিসেবে সেইটা, হ্যাঁ, আবার এই সংস্কারগুলো করার জন্য একটা গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো দরকার। তো বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো হিসাবে একটা দীর্ঘদিনের ভোটাধিকার আন্দোলন করে আজকে এই জায়গায় আসছে। হ্যাঁ, এবং জনগণকে তারা কিন্তু 5 তারিখে ক্ষমতা সাদা হয়েছিল, তারা কিন্তু বলছে না, নির্বাচন দেন, জনগণ ভোট দিলে ক্ষমতায় আমরা দায়িত্ব আসবো। তো ফলে এই জন্য আমি বলতেছি যে একটা ইডিওসেন্ট্রিক মতাদর্শবাদী রাজনৈতিক দলের কাছে সংস্কার যা, আর একটা ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে রাজনীতিতে মানে রাষ্ট্রের দায়িত্বে আসতে চাওয়া বা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাছে সংস্কার যা, যারা একটা মানে দেখেন এখানে বাংলাদেশের রাজনীতিতে সংবিধান স্থগিত হয়েছিল কয়বার? 111-এর সময় সংবিধান স্থগিত ছিল। তারপরে কি হয়েছে দেশের আমরা জানি। এই যে 5 তারিখের পরে কি সংবিধান স্থগিত ছিল? সংবিধান স্থগিত ছিল না। ফলে এই যে আপনার এই সংবিধান অনেক ত্রুটি আছে, কিন্তু এই সংবিধানের ধারাবাহিকতার মধ্য দিয়েই বিগত সরকার, অভ্যুত্থানের পরের সরকার দায়িত্ব গ্রহণ করছে বা ক্ষমতা এক্সারসাইজ করছে, এই সরকারও ক্ষমতা একইভাবে আছে। ফলে আপনি যদি সংস্কারের জানো, আপনাকে একটা পদ্ধতিগত সাংবিধানিক কাঠামো ফলো করে যেতে হবে, আর না হলে আপনাকে বিপ্লব করতে হবে। কিন্তু আপনি করবেন না বিপ্লব, কিন্তু বিপ্লবে আকাঙ্ক্ষা পোষণ করবেন এবং সেটা সংসদীয় পদ্ধতির মধ্য দিয়ে চাপাই দিবেন, চাপাই দিয়ে বিএনপিকে ব্লেম করবেন। এই রাজনীতি সম্ভবত জনগণ আর খাবে না। জি, সাইফ মুস্তাফিজ আপনার কাছে যাবো। মাসুদ কামাল ভাই আপনার কাছে আসছে। এর আগে সাইফ মুস্তাফিজ, আপনি এই প্রশ্নটা আপনার কাছে থাকছে যে সরকার যখন বলছে যে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সংগ্রামে তাদের নামতে হবে, এবং কিন্তু আপনারা বলছেন, আপনাদের নাহিদ ইসলাম আপনার দলের যিনি আছেন বিরোধী দলের চিফ হুইপ, তিনি বলছেন ছলচাতুরি করছে গণভোট নিয়ে বা জুলাই সনদ নিয়ে সরকার। এইটা কেন আসলে এইটা আপনার কীভাবে ব্যাখ্যা দিবেন? ধন্যবাদ আপনাকে, আমার দুই বিজ্ঞ সমালোচক এবং যারা টিভি পর্দায় দেখছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এইটা নিয়ে আসলে আর আলাপ করার কিছু নাই, এটা অলরেডি এত বেশি আলোচনা হয়ে গেছে। আমি অনেক টায়ার্ড, মানে বিএনপি প্রতারণাই করতেছে, মানে এটা আর কতভাবে আর বুঝাবো আমি এখন। আগের ক্লিপগুলো নিয়ে আসলে এখন নতুন করে আলোচনা করা যেতে পারে। এখন এটা এস্টাবলিশ যে বিএনপি প্রতারণা করছে, এবং আমার সমালোচক যেটা বললো যে এটাকে তারা আসলে জায়েজ করে নিচ্ছে, এবং এটাই তাদের আমরা তো 2/3 মেজরিটি পাইছি,
তো এটাই আমাদের হইতে হবে, নাইলে সামনে জনগণ দেখবে। তো এটা হচ্ছে তাদের বয়ান, এবং তারা ডে ওয়ানেই প্রতারণা করছে এবং তারা এখন নানাভাবে এটাকে এস্টাবলিশ করতেছে, এবং তারা যেসব এই বয়ানগুলো দিচ্ছে এটার সাথে আসলে আমি কোনোভাবে একমত পোষণ করতে পারি না। এবং তারেক রহমান তো শাহরুখ খান বা কোনো এরকম হলিউডের সুপারস্টার না যে তার মানে আলাদা এরকম একটা অরা, সে এইটা করে ফেলছে ওটা করছে, তা তো হচ্ছে না। সে তো নায়ক সিনেমার ওই নায়ক না যে সে একদিনের মধ্যে পুরো বাংলাদেশ পরিবর্তন করে ফেলতেছে। সে বরঞ্চ বাংলাদেশকে একটা আনস্টেবল সিচুয়েশনের দিকে নিয়ে যাচ্ছে। তার কোনো কাজে আমি কোনো পলিসির জায়গায় আড়াই দেখি মাসে? না। হ্যাঁ, ডেফিনেটলি 2.5 মাসে। আপনি 2.5 মাসেই বুঝবেন যে একটা দলের বা একটা দেশের সরকার ব্যবস্থাপনার মোটিভ কি, কোন দিকে কোন পলিসি নিয়ে যাচ্ছে। মানে আমি কার্ড দেওয়া ছাড়া, মানে এই রিসেন্টলি এটা তারা উল্লেখ করলো যে আসলে বাজেটের কোন খাত থেকে তারা এই কার্ডের জায়গাটা নিশ্চিত করতেছে, কিন্তু যেই সামাজিক সুরক্ষা খাতে যে বাজেটটা তাদের অলরেডি আছে এটা তো আগে থেকেই অ্যালোকেট করা আছে। আবার নতুন করে যেই বাজেটটা বড় করা হচ্ছে, সেই বাজেটের অর্থ কই থেকে আসবে? আমরা বিভিন্ন আইএমএফ থেকে লোন চাচ্ছি, বিভিন্ন বিদেশ থেকে লোন চাচ্ছি, কিন্তু আমার দেশের সার্বিক পরিস্থিতি সেই পজিশনে নাই। আপনি বিভিন্ন এই এসালম থেকে শুরু করে এদেরকে সুযোগ করে দিচ্ছেন। সাধারণ যারা ভোক্তা, মানে যারা হচ্ছে যে ব্যাংকে টাকা রাখছে, তারা যে টাকা পাচ্ছে না। তো এই কন্ডিশনে আপনি একটা সরকারি মোটিভ তো বুঝতে পারছেন যে এসালমকে কেন হচ্ছে যে তার এই নতুন করে সুযোগ করে দিতে হচ্ছে যে ব্যাংকের মালিকানা তারা ফিরে পাচ্ছে। এটা মানে ওভারঅল আপনি প্রত্যেকটা, যদি আপনি একটা একটা করে সেক্টর ধরেন, আপনি বিসিবি দেখবেন, আপনি যেসব প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো দেখবেন যে বাবার ছেলেরা, মায়ের ছেলেরা, বা এরকম করে পারিবারিকীকরণ করা হচ্ছে, দলীয়কীকরণ করা হচ্ছে। তো এখানে তো এটা লাস্ট 17 বছরের জায়গা থেকেই এটা একটা মানে কন্টিনিউশন, এবং সেই জায়গা থেকে আমি যেটা মনে করি যে এটা তারা পুনর্গঠন টঠন কিছু না, এটা হচ্ছে যে পুনর্স্থাপন। ব্যাপারটা আসলে এরকম যে এই XYZ এর বদলে এখন ABCD বা এরকম করে আরেকটা নতুন কিছু মুখ বসছে, বাট আপনার সিস্টেমটা তারা পরিবর্তন করছে না। মানে তারা কি কোনো দিকে আপনি বলেন যে বিএনপি এই সিস্টেমটা পরিবর্তন করতেছে, ওই এক্সেপ্ট তারেক রহমান হেঁটে সচিবালয় থেকে এই জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানে আর কি? সাহেব ভাই, আমি একটু আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, আমার একটা ঝাড়ার জিজ্ঞাসা। আপনি যখন আমি প্রশ্ন করলাম যে 2.5 মাসেই আপনারা দেখছেন যে সরকার অন্য পথে হাঁটছে বা প্রতারণা করছে, কথাগুলো বলছেন, কিন্তু এই 2.5 মাসের প্রথম দিনেই আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন করে দিলে আপনারা খুশি হতেন? ব্যাপারটা কিরকম? আপনারা কেন তো প্রথম দিনও তো আর একটা বাস্তবায়ন করা যায় না। আপনার সময় কি প্রথম দিনে যে সময় কি ব্যাপারটা আসলে ছিল, শেষ হয়ে গেছে কিনা? আমার প্রথম দিনে যে ওতনের ব্যাপারটা ছিল সেটা তো প্রথম দিনেই তারা একটা জায়গা ভায়োলেট করলো। এর পরবর্তীতে যখন সংসদীয় অধিবেশন চললো, সেখানেও তো আমরা দেখতে পেলাম যে সেই সংসদীয় অধিবেশনে আসলে কার্যকারিতা কোন দিকে যাচ্ছে। মানে আপনারা এখানে দেখে দেখে সরকার বলছেন আর কি, দলীয় মানে মানুষজন মানে এমন এমন ইস্যুতে আসলে আলাপ আলোচনা করছে। এখনো যদি আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আসলে পক্ষ বিপক্ষ করে করে সময়গুলো নষ্ট করি, রাদার আমার তো জনগুরুত্বপূর্ণ আরো অনেক বিষয় আছে। ভাই যেগুলো বললো যে মানুষের এই চাকরির অধিকার বা এগুলো তো মানুষ আসলে চিন্তা করে। এখন আপনি চিন্তা করেন যে এই মানে সংস্কারের জায়গাটা আসলে কি, মানে আজকে যে হয়তো যে নাগরিক অধিকারগুলো পাচ্ছে না, আমাদের যে মৌলিক সুবিধাগুলো পাওয়ার কথা, এটা যখন নাগরিক পাচ্ছে না, এটা কি শুধুই অব্যবস্থাপনার জন্য হচ্ছে না, কিন্তু এটার মূল বা গোড়ায় তো আমাদের যেতে হবে। তা আমাদের এই সিস্টেমেটিক পরিবর্তনটা তো আসলে এই কারণে, এই জন্যই এই পরিবর্তনটা আসলেই দেখা যাবে যে আমাদের নাগরিক যারা আছেন তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, স্বাস্থ্য খাতে সেই সুযোগ সুবিধা পাচ্ছে, শিক্ষা খাতে সেই সুযোগ সুবিধা পাচ্ছে, এবং সার্বিক গণতন্ত্রের যে আসলে উত্তরণ, সেটা একটা টেকসই একটা জায়গা আসলে সেক্ষেত্রে পৌঁছাতো। কিন্তু যখন আপনি এই জায়গাটা আবার বাধাগ্রস্ত করে ফেললেন, সেক্ষেত্রে তো আপনি ওই ডে ওয়ান থেকে শুরু করে এই যে এই 2.5 মাসের যে কথাগুলো, এই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গায় ডে ওয়ানে যখন আমরা তাও মনে করেছি যে আচ্ছা মেবি আমরা রং, মানে আমাদের এটা আমরা রং হয়ে এটাই আমরা চেয়েছি, এবং ইভেন আজকেও আমি চাচ্ছি যে আমি জাস্ট আজকে যে স্টেটমেন্টটা দিছি এটা যেন রং হয়, কারণ বাংলাদেশের জন্য আসলে এই গভর্নমেন্টের সাকসেসফুল হওয়াটা জরুরি, বা আমাদের ইন টোটাল বিরোধী দল সরকারি দল প্রত্যেকের আসলে এই জায়গাটায় কমিটমেন্টের জায়গা দেশের প্রতি থাকা, এবং সেটা আসলে স্ট্যাবলিশ ইন এ পজিটিভ ওয়েতে হওয়াটা জরুরি। কিন্তু উইদিন এই 2.5 মাসে এখানে আসলে সাহেব এটা ভাই, আমি আমি আপনার সাথে জায়গা একটু দেখছি একটু না। একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে গত 2.5 মাসে যখন আমরা দেখছি একটা সরকার গঠন হওয়ার পরে প্রধানমন্ত্রী 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, এটা আমরা নিউজ দেখছি তো, উনি ডিউটি করছেন, তিনি 24 সচিবালয়ে কাজ ঘন্টা করুক করছেন, না কেন? বিভিন্ন মিটিং করছেন, Right, বিভিন্ন জি। নির্দেশনা দিচ্ছেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এই জিনিসগুলো আপনারা চাচ্ছেন, যে সংস্কার চাচ্ছেন, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ গত 15.5 বছরে যে আওয়ামী দুঃশাসনে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই অবকাঠামো ভেঙে নতুন অবকাঠামো তৈরি করা, আবার 1.5 বছর যে অন্তর্বর্তী সরকার ছিল, আমি জানতে চাচ্ছি বিষয়টা,
যে এই যে 17 বছর 17.5 বছর যে হিসাব নিকাশটা, সেটাকে আপনি 2.5 মাসের সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে পারবেন? বা আপনি জুলাই সনদ তো দিয়েছেন, তো পর্যায়ক্রমের সাথে পাশ হবে, এবং তারেক রহমান কিন্তু নিজেও বলেছেন যে তিনি প্রতিশ্রুতিবদ্ধ, তিনি প্রত্যেকটা অক্ষর অক্ষর তিনি পালন করবেন এবং বাস্তবায়ন সেটাই তো, করবেন। তো অক্ষর সেটা অক্ষরে আপনি যেটা- কেন 2.5 মাসে এসে অক্ষরে হতাশ অক্ষরে হচ্ছেন? যেটা তিনি আমি জানতে চাই, মানে অক্ষরে অক্ষরে তিনি যেটা বাস্তবায়ন করতে চাচ্ছেন সেটা তো হচ্ছে ওই যে উইথ নোট অফ ডিসেন্ট, এটা তার অক্ষর অক্ষরে বাস্তবায়ন করতেছে। এবং এই অক্ষর অক্ষরে বাস্তবায়নে আপনি নোট অফ ডিসেন্টগুলো একটু আলোচনা করেন, দেখেন সেখানে মেজর যেই সংস্কারের জায়গাগুলো ছিল সেগুলোই কিন্তু মোরললেস বাদ হয়ে যাচ্ছে। তো উইদাউট নোট অফ মানে উইথ নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেটা যতটুকু আছে সেটা খুব বেশি মেজর ইম্প্যাক্ট আসলে আমি মনে করি যে সিস্টেমেটিক এই পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখছে না। আর আপনি যেটা বলতেছেন যে 2.5 মাসেই এরকম একটা কমেন্ট করে ফেলাটা কি মানে শোভনীয় কিনা, বা আসলে আপনি তার direct জায়গা থেকে প্রতারণা সে- বলছেন, আপনি সে- আগেও বলেছেন প্রতারণার কথা। হ্যাঁ আমি এখনো বলছি তো, জি। সেই জায়গা থেকে সেই স্টেটমেন্টটা বা সেই জায়গাটা আসলে কেন এরকম হয়েছে, সেই জায়গাতে দেখেন যে উনি 14 ঘন্টা না, উনি 24 ঘন্টাও অফিস করতে পারে। এটা দিয়ে আসলে আমার কিছু যায় আসে না। ব্যাপারটা হচ্ছে আমি যখন জনগণ এবং না, আমার না, ওনার ভোটাধিকার- ইচ্ছার কথাটা বলছি, মানে আমার এটা- ভোটাধিকারের এটা ফলে প্রতিটি যখন এই অর্থে ওনার সরকার ইচ্ছার গঠন কথাটা বলছি, যে হয়েছে, দেখছি আমরা। সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করব ফল রেজাল্টেরটা আমি জি, এক্সপেক্ট জি, করব জি। যে আমাদের জনভোগান্তি কমছে কিনা, মানুষের লাইফস্টাইল সহজ হচ্ছে কিনা, এবং শুধু প্রাথমিক এই 6 মাস আমি ভালো আছি সেই ভালোটাও তো একবারে ভালো না। আপনি ফিউচারে মানে 1 বছর পরে কি অবস্থা হতে পারে, 2 বছর পর কি অবস্থা হতে পারে, গণতান্ত্রিক উত্তরণের পথটাকে আমরা সুগম করতে পারলাম কিনা, নাকি আবার একটা স্বৈরতান্ত্রিক মডেল ঠিক করে রাখলাম যার ফলে আবার এটা 17 বছর না আরো 20-30 বছর তারা আবার সে ক্ষমতাটা ধরে রাখতে পারে। তো এই সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে এই স্বৈরতান্ত্রিক জায়গাটাই নতুন করে রাখতে চায়, এবং যে পরিবর্তনের কথা বলছেন সেটা আমার মনে হয় না তারা পরিবর্তন করছে, বরঞ্চ এই সিস্টেমেটিক জায়গায় যাদেরকে দরকার তাদেরকে রাখছে, যাদেরকে তুলনা রনি ভাই, দরকার। আমি আপনার হয়তো বা কাছে এই গোপালগঞ্জ থেকে এখন বগুড়া কেন্দ্রিক একটা মুভ হচ্ছে, সর্বোচ্চ এইটুকু হতে পারে। জি, আপনার কথাগুলো আমি রনি ভাইয়ের কাছে শুনতে চাইবো, কিন্তু তার আগে মাসুদ ভাইয়ের কাছে যাবো। মাসুদ কামাল ভাই, শুনছিলেন তো আমাদের আলোচকদের কথা, আপনি আসলে কোনটার দিকে আসলে আপনার ব্যাখ্যা থাকবে? একটা হচ্ছে যে সংগ্রাম করতে যাচ্ছেন যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, অন্যদিকে বলছে যে সংস্কৃত সরকার ছলচাতুরি করছে, এটা আসলে কিভাবে দেখছেন? দেখেন, এখানে আসলে দুটো দিক আছে, একটা হলো বিএনপির দিক আর একটা হলো বিরোধী দলের জি, দিক। বিরোধী দল মানে জামাত এবং এনসিপি, দুজনেই যার যার রাজনীতি করছে। এটা হলো বিএনপির রাজনীতি, ওনারা এটাই করবেন। ওনারা যেগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলি বাস্তবায়ন করবেন না, এবং যেগুলি নোট অফ ডিসেন্ট নাই সেগুলি বাস্তবায়ন করবেন। আর জামাত আর এনসিপির বক্তব্যটা হলো যে যেভাবে গণভোটটা হয়েছে ওগুলো রাখতে হবে, এবং প্লাস তার সঙ্গে আপনার গণভোটটা কী হয়েছে যে এতগুলি প্রশ্ন, হাঁ বললে সবগুলি হাঁ, এই কনসেপ্টটাই তো ফল্টি আমি মনে করি। হাঁ বললে সবগুলি হাঁ হয় কীভাবে? সবগুলো তো এটা হাঁ আপনি হয় এর না, আগেও এগুলো তো বলেছিলেন আমি ভাই। আগেও বহুবার বলেছি জি। যে এর পুরো জিনিসটাই ফল্টি। যাও, কিন্তু তারপর ওইটাই হলো ওদের দাবি, এবং এই দুই দাবি নিয়ে দুইজন আছে। এখন আলটিমেটলি এই যুদ্ধে বিএনপির আপাত জয় হবে, কারণ বিএনপির সংসদ সদস্য বেশি, তারা অনেক বেশি, এই সংসদে এরা কিছু করতে পারবে না। কিন্তু প্রশ্নটা হলো কি, বিএনপি নয় জিতে গেল, কিন্তু দেশের মানুষকে জিতলো, এটা হলো মূল পয়েন্ট। যে দেশের মানুষকে আসলে এটাই চেয়েছিল, মানুষ কি চেয়েছিল? এখন আপনি বলবেন যান যে জনগণের কাছে যে পাবলিকে একজনকে ধীরে 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 আলাপ করেন, এটা তো আর সম্ভব না। গণভোটে যে কথাটা বলা হয় ওইটাও আমার কাছে মনে হয় যে একটা গুজামিল টাইপের কথা। গুজামিল টাইপের 70%, 70% দেবে 60%-এ 70%, 70% হা ভোট, মানে কি 60% লোক ভোট দিছে, তার 70%, সেটা হলে কিন্তু 40% বেশি হয় না, 42%-এর মতো হয়। যাও, সেটা হলো এক হিসাব। তারপরেও গণভোট নিয়ে আমার নানা রকম আপত্তি আছে। আমার কাছে মনে হয় গণভোটের যে রেজাল্টটা দেখানো হয়েছে এটা বানায় দেখেছে এই কারণে এটা ইলেকশন কমিশন একটা 2 নম্বরই করছে, এটা আমি মনে করি। তা না হলে ইলেকশন কমিশন পরের দিন 12 ঘন্টাটা প্রায় আপনার 24 ঘন্টা 20 ঘন্টা পরে তারা কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটাই বলে না। পৃথিবীতে কোনো নির্বাচন নাই পর্যন্ত যে নির্বাচনের পরপরই ভোট কাস্ট কত সেটা বলতে পারে না। ফলাফল দিতে দেরি হতে পারে, কিন্তু কাস্টিংটা কত কাস্টিং সেটা ভোটটাকে বলা বলে যায়। দেয়। এরা বলে নাই কেন? এদের হিসাব মিলানোর জন্য, ওই ধান্দাবাজির জন্য, যেখানে তারা করছে। তার যে বড় কথা হলো, আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই পুরা আওলাটা বাজাইছে হলো গিয়ে আলী রিয়াজ। এই পুরা ঝামেলার মূলে হলো আলী রিয়াজ। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, সংস্কারের একটা প্রত্যাশায় দেশের মানুষের মধ্যে ছিল যে আমরা
এমন কোনো একটা পদ্ধতি চাই যে পদ্ধতি হলে পরে আবার আরেকজন হাসিনার জন্ম না হয়, হাসিনা তৈরি না হয়। এই প্রত্যাশা দেশের সব মানুষের মধ্যে কম বেশি ছিল। এক একজনের এক এক ফর্মে ছিল, বাট ছিল। আমার মনে হচ্ছিল, প্রত্যাশা একই জায়গায় কিন্তু ছিল। সেই জিনিসটাকে নিয়ে, সেই প্রত্যাশাটাকে নিয়ে ডক্টর ইউনূস যেভাবে খেলছেন, এই খেলার জন্য উনি যেভাবে আলী রিয়াজকে আমদানি করছেন, এই পুরো জিনিসটা হলো ধান্দাবাজি, যা সময় ক্ষেপণ করার জন্য এই কাজগুলি করছেন। এই সংস্কারের সঙ্গে যাদের উনি জড়িত করছেন, বিদেশ থেকে আমদানি করছেন, এরা কেউ এই জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না, ইনক্লুডিং ডক্টর ইউনূস, তিনি নিজেও ছিল না। এই জুলাই আন্দোলনের চেতনা, জুলাই আন্দোলনের মূল যে ধারণাটা, এটার সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। এরা সব সুবিধাভোগী এবং এরা আরও দীর্ঘদিন সুবিধা পাওয়ার লোভে এটাকে তাড়িয়ে নেড়ে করে 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 অনেকদিন দীর্ঘায়িত করছে। তারপরেও বলবো, তারপরেও যে জুলাই সনদ আমরা পাইছি, এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এর মধ্যে অনেকগুলি পয়েন্ট আছে ভালো ভালো। হ্যাঁ, যেমন এটা তো অবশ্যই জি। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, বিএনপি যেটা করতে যাচ্ছে, নোট অফ ডিসেন্টগুলো বাদ দেয়া, নোট অফ ডিসেন্টগুলো যদি বাদ দিয়ে দেয়, তাহলে যেটা সংস্কার হবে, এটা সংস্কারই না, এটা আমি মনে করি। কারণ দেখেন, যে গণভোটটা হয়েছে, এটা আসলে মূল বিরোধ কিন্তু এক জায়গায়, বাদ বাকি আলাপ আপনারা করেন সারাদিন, আমার কোনো সমস্যা নাই। আমার বিবেচনা মূল বিরোধ এক জায়গায়, সেটা হলো উচ্চ কক্ষটা কিভাবে গঠিত হবে। এটা কি পলিটিক্যাল পার্টিগুলোর ভোট প্রাপ্তির আনুপাতিক হারে হবে, নাকি নিম্ন কক্ষের মেম্বারদের আনুপাতিক হারে হবে? এই জায়গাটা হলো মূল বিরোধ। গণভোটে কিন্তু বলা হয়েছে এটা হবে ভোট প্রাপ্তির আনুপাতিক হারে, আর বিএনপি চাচ্ছে নিম্ন কক্ষে যা আছে তার আনুপাতিক হারে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো একটা মানুষের ভাই, ক্ষুদ্র মানুষ আছি, তো আমি কিন্তু ভাই ভোট প্রাপ্তির আনুপাতিক হারে চাই। তা না হলে উচ্চ কক্ষ করিয়ে তো কোনো লাভ নাই। এই যে আপনার 50 জন যে মহিলা এমপি নিচ্ছে, এর কোনো লাভ আছে? এর কোনো ইউজ আছে? কোনো ইউজ নাই। এই 50 জন মহিলা এমপি লোকে জাস্ট পুরস্কার দেওয়া, যাদের যারা বঞ্চিত তাদেরকে নিয়ে আসে অ্যাকোমোডেট করা, এদের কোনো কাজ নাই। বরঞ্চ প্রত্যেকটা এলাকায় এমপির সঙ্গে তাদের একটু ঝগড়া হবে, মনোমালিন্য হবে, এছাড়া আর কিচ্ছু হবে না। এটা কোনো কাজে লাগবে না। হইতে পারে যেখানে বিরোধী দলের এমপি আছে, সেখানে মহিলা এমপি যে মাতবরি করবে একটু একটু, এটা হইতে পারে। এছাড়া এটা ওইটাও যদি আপনি উচ্চ কক্ষ ওইভাবে করেন যে নিম্ন কক্ষের আনুপাতিক হারে, ওইটা ওই আর একটা মহিলা এমপির মতো হবে। এখানে 50 সেট অলঙ্কার, ওখানে হবে 100 সেট অলঙ্কার, আর কিচ্ছু হবে না। এটা করা না করা সমান, বরঞ্চ এটা অপচয়। এটা আপনি কেন করবেন? নিম্ন কক্ষ যা বলবো উচ্চ কক্ষ তাই বলবে, তাহলে আমি উচ্চ কক্ষ আমি করলাম কেন? উচ্চ কক্ষটা ভোট প্রাপ্তির আনুপাতিক হারে হওয়া উচিত, এটা আমি পার্সোনালি চাই। তাহলে এখন মনে করেন আমি যেটা চাই এটা কি বাস্তবিত হবে? হবে না তো। বিএনপি যেটা চায় না, বিএনপি তার কর্তৃত্বকে নিশ্চিত করতে চায়। তো যদি কেউ তার কর্তৃত্বকে নিশ্চিত করতে চায়, কর্তৃত্ব নিশ্চিত করতে হবে, সেটা স্বাভাবিক, মানে এটা তো আমরা স্বাভাবিক দেখে আসছি। স্বাভাবিক। এটা আমরা কিন্তু দেখে আসছি তাহলে আর কি। পদ্ধতিটা কি হলো? তাহলে এই পদ্ধতিটা তো সেই একই কথা হলো। আমরা আগের পদ্ধতিটাকে খারাপ বলছিলাম কেন? ওইখানে শেখ হাসিনা যা পরিবর্তন করতো চেয়েছি আর কি। তাই হয়তো, ওনার উপরে কোনো আলোচনা নাই। উপরে আল্লাহর নিচে শেখ হাসিনা, আর কেউ নাই। এখন আমি কি উপরে আল্লাহর নিচে তারেক রহমান চাই? আমি চাই না। আমি স্ট্রেট হতে চাই না। তারেক রহমান মেবি খুব ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, ভালো মানুষ মানলাম। কিন্তু শেখ হাসিনাও 96 সালে ভালো মানুষ ছিল। হজ করে এসছে মানুষের তাতে কাছে কিছু ভোট আসা যায় না। চেয়েছিলেন, জি। মানুষ, ভালো মানুষ খারাপ হইতে যা যা উপাদান লাগে, সেই সেই উপাদান যদি আপনি শাসনতান্ত্রিক পদ্ধতির মধ্যে রাখেন, তাহলে বেশিক্ষণ লাগে না ভাই। এই অভিজ্ঞতা আমাদের জি, আছে। মাসুদ ভাই আপনি বুঝতে পারছেন। রনি ভাই, আপনি তো বেশ কিছু শুনছিলেন তার কথা। মাসুদ ভাইও কিন্তু বেশ ব্যাখ্যা দিয়েছে। একসঙ্গে সাইফ মুস্তাফিজও কিন্তু বলেছেন প্রতারণার কথা বলছে, সরকার প্রথম ডে 1 থেকে প্রতারণা করেছে। এটা আসলে কিভাবে দেখছেন? দেখেন, প্রতারণা এটা বলতে পারে তারা, সেটা জাজ করবে জনগণ, পাবলিক জাজ করবে, যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের জাজ। এখানে প্রবলেম যেটা হলো যে আপনার এই যে মুখস্থ বলে দিচ্ছে এস আলমকে ফেরানো হচ্ছে, এস আলমকে কোথায় ফেরানো হচ্ছে একটা প্রমাণ যদি আমি দিতে বলি, দিতে পারবে? এখানে যে শর্তগুলোর কথা বলা হচ্ছে ব্যাংকগুলোতে, আরে ভাই এস আলম তো কোনো ব্যবসায়ী ছিল না, এখানে টাকা লুটপাট করার জন্য জাস্ট একটা সিন্ডিকেট ছিল। এস আলমরে চাইলেও তো আপনি যদি বলেন না সমস্ত সুবিধা দেবো, তো আর ফিরবে না, কেন ফিরবে? আর তো ফেরার জন্য সেই লুটপাট করে নিয়ে যায় নাই, মানে কোনোভাবে এস আলম ফিরবে না। এখানে আপনি যদি তার সমস্ত সুবিধা দিয়ে দেন তাও সে ফিরবে না। যে ফিরতো, যে ফিরবে, যার যে ব্যবসা করার নিয়ত আছে, সেইভাবে লুটপাট করে না। ফলে এই যে একটা মুখস্থ ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এস আলমকে ফেরানো হচ্ছে, আপনি ফিরান তো, আপনার ক্ষমতা দিব আমি, হ্যাঁ 4 দিনের জন্য সব উদাম করে দেবেন। আপনি যদি এস আলমকে ফিরাইতে পারেন, জীবনে কোনোদিন কথা বলবো না। এস আলম ফিরবে না। যে ফিরবে সেইভাবে লুট করে নিয়ে যায় না, এটা কোনো ব্যবসায়ী ছিল না। এস আলমের প্রোডাক্ট কি, ব্যবসা কি, সেবা কি?
এইভাবে যে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গেল, ফলে এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, মানে বিশাল ইকোনমিক্স পণ্ডিত হওয়ার দরকার নেই। আপনি যত যাই করেন, আপনি চাইলো, সরকার চাইলো, সরকার যদি চাইও, আপনি পরের প্রশ্ন। সরকার যদি চাইও এসালাম ফিরবে না, তার মানে এটা একটা ডাহা ন্যারেটিভ। এবার আরেকটা জিনিস দিয়ে আসি, ধরেন সরকার কি করছে, 2.5 মাসে কিছুই করে নেই। প্রথমে আইসা 12 লক্ষ কৃষককে 10,000 টাকা সুদ সহজে ঋণ মৌকুফ করে দিল, এটা কিছুই না। এটা তো শহরে বৈশা টকশো করলে, এসি রুমে বৈশা বুদ্ধিজীবিতা করলে বোঝা যাবে না। এটা যে কৃষক, যে ঋণের জন্য ভুক্তভোগী, সে জানে এটা কি হয়েছে। এই যে হাওড় এলাকার কৃষকদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে যে ইমিডিয়েট স্বচ্ছতার সহিত সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে, এটা কৃষক জানে এটা কি উপকার হচ্ছে। এগুলো সংস্কার আমার কাছে, এগুলো কাজ। তারপরে ফ্যামিলি কার্ড 36,000 দেওয়া হচ্ছে, এখানে কিছু ত্রুটি বিচ্যুতি বাইর করা হচ্ছে, এটা পাইলট প্রকল্পের মধ্যে আছে, এটা আস্তে আস্তে বাস্তবায়ন করা হবে, এটার প্রতি মানুষের আগ্রহ আছে। হ্যাঁ, এবং অর্থনীতিকে উৎপাদনমুখী করা। গ্রামে টাকা নেই, একটা কৃষক খেতে ধান রেখে চলে আসে, যে ধানের যে মনের দাম, কামলার দাম, মানে শ্রমিকের দাম তার চেয়ে অনেক বেশি। ফলে গ্রামীণ অর্থনীতিকে পুরাটাই রিস্টোর করতে হবে, পুনরুজ্জীবিত করতে হবে। হ্যাঁ, ফলে এখানে অনেক কথা বলা যায়, কিন্তু রিয়েলিটি এরকম না। আপনার অর্থনীতির অবস্থা বুঝতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে, বন্ধ কারখানাগুলো আপনার চালু করতে হবে। হ্যাঁ, তার জন্য মালিকানা পরিবর্তন, অনেকগুলো শর্ত আছে, শর্তগুলো পরে আইসা দেখে তারপরে কথা বলা উচিত আমি মনে করি। আরেকটা হলো যে দেখেন, আমরা আগে জানতাম কি বিএনপি মানেই চাঁদাবাজের দল। চাঁদাবাজের প্রধান ক্ষেত্রটা কি? ফুটপাত। অন্যান্য জায়গায় হয়, কিন্তু প্রিন্সিপালি ফুটপাতই বন্ধ করে দিল, কেমন চাঁদাবাজের দল দিয়া। এটা এখন এটা একটা রেগুলেশনের মধ্যে। আমরা এই যে বারবার বললাম ইলেকশনের আগে যে চাঁদাবাজি এটা একটা সর্বদলীয় সামাজিক সমস্যা, যে যে এলাকায় শক্তিশালী সে সেই এলাকায় করে না। এখন এই যে ইসাক সরকার এখন চাঁদাবাজ না, এখন সে আল্লাহর ওলি, কারণ সে জয়েন করছে তাদের দলে। এর আগে কিন্তু চাঁদাবাজ ছিল। আমি 10টা নিউজ দেখাইতে পারবো ইসাক সরকারের চাঁদাবাজ আখ্যায়িত করে, যার জয়েন করার আগ পর্যন্ত ইসাক সরকার চাঁদাবাজ। সাহেব ভাই, এটার একটা বক্তব্য দিবেন? কাউন্টার বক্তব্য আমি শুনতে চাচ্ছি না, আমি বলতেছি দেখেন আমরা যেটা রিয়েলিটি। তাইলে এবার শ্রমিক হকার যখন উঠাই দিলেন, এটা নিয়ে আমরা অনেক আন্দোলন দেখলাম, এখন পুনর্বাসন করা হচ্ছে। পুনর্বাসন করে একটা সময় লাগবে, প্রক্রিয়া 6টা মাঠ নির্ধারণ করা হয়েছে, আস্তে ধীরে করা হবে। রাস্তার মধ্যে দাগ টেনেছে সরকার। হ্যাঁ, এবং রাস্তার মধ্যে যে সময়গুলো আপনার কম্পারেটিভলি ফ্রি থাকে, জায়গা নির্ধারণ করে দিয়ে সিটি কর্পোরেশনের আওতায় সারা পৃথিবীতে যেভাবে আছে। এই কথাগুলোকে আমি বলি না ইলেকশনের আগে, আপনারা আমার টকশোগুলো, আমার ক্লিপগুলো শুনে দেখেন। আমি বারবার বলছি এটা রেগুলেশনের মধ্যে আনা হবে, এটা নিয়ে বিএনপির প্ল্যান আছে, পরিকল্পনা আছে, এটা থাকবে না, এই সমস্যা থাকবে না। এবার আসেন পরিবহন সেক্টরে এখনো কিছুটা রয়ে গেছে। তারপরে ঢাকার মিরপুরের চাঁদার একটা ডিটেল রিপোর্ট করছে, আপনারা দেখছেন না মিডিয়াতে রিপোর্ট, এবং সেই রিপোর্টে যারা বিএনপির চাঁদাবাজ তাদের নাম কি বাদ দেওয়া হয়েছে? তাদের নাম তো ইনক্লুড করা হয়েছে। যারা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট তারাও তো এখানে অন্তর্ভুক্ত আছে, অন্য দলের কম বেশি লোকজন সম্পৃক্ত আছে। এবং সরকার কি বলছে যে এদেরকে প্রত্যেকটাকে ধরা হবে, এবং ধরার অভিযান শুরু হয়েছে, ধরা হয়েছে। হ্যাঁ, ধরা শুরু হচ্ছে। তার মানে কি আপনার এই পুরা প্রক্রিয়াগুলো, এগুলি কোনো অগ্রগতি না আপনার। আচ্ছা, এবার জুলাই সনদের ব্যাপারটা, জুলাই সনদের যে জিনিসগুলো করা হয়েছিল, 133টা অধ্যাদেশ, তারা তো এটা বিশ্বাস করে না, তারা অধ্যাদেশ বিশ্বাস করে। যে অধ্যাদেশ মানে কি? খণ্ডকালীন আইন। যারা পার্লামেন্টকে আন্ডারমাইন করে খণ্ডকালীন আইনকে সুপ্রিম মনে করে, তারা ডেমোক্রেসি বুঝে না, বা অথবা ডেমোক্রেসি মিন করে না। ডেমোক্রেসি আপনি মানেন আর না মানেন, মানেই হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি। আপনি জনগণের উইল টু পাওয়ার আমরা বলি না, জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সেই সার্বভৌম ক্ষমতা যখন ভোট দিয়ে সে প্রয়োগ করে, সেই ভোট দিয়ে প্রয়োগ করার মধ্য দিয়েই সেই সার্বভৌম ক্ষমতা বৈধ হয়ে যায় না। এইটা বৈধতা অর্জন করে থ্রু দ্য পার্লামেন্ট। যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্ট কায়েম হয়, ততক্ষণ এটা অ্যানার্কি স্টেজে থেকে যায়। এটা একটা অ্যানার্কিস্ট প্রবণতা হিসেবে থাকে। এই জন্য পার্লামেন্ট ইম্পর্টেন্ট। পার্লামেন্ট যদি না থাকে, তখন এই অ্যানার্কি দূর করা যায় না, যার প্রমাণ হলো 18 মাসের সরকার। এবার অন্য পয়েন্ট বইলা শেষ করে এই পর্ব। এই যে 18 মাসে 133টা অধ্যাদেশ ডক্টর ইউনূস সরকার করলো, কেন করলো? তার যে শাসন কাঠামোটা চালাইতে যায়, যেগুলো দরকার হয়েছিল ইমিডিয়েট, এগুলোর জন্য সে খণ্ডকালীন আইন করে শাসন কাঠামো জারি রাখছে, চালাই গেছে, তাই না? এবার এই 18 মাসের শাসনটা কেমন ছিল? এই 18 মাসে সমস্ত কিছু সে ইমপ্লিমেন্ট করছে আমি সেটা বলছি না, বেশিরভাগ আইন তো সে নিজে এক্সারসাইজ করছে, অধ্যাদেশ। তো এক্সারসাইজ করার মধ্যে দেশকে সোনায় সোহাগা হয়ে গেছিল। আরেকটু হইলে তো দেশের মানুষ নির্বাচনের জন্য আন্দোলনে নামতো। ফলে এই যে অধ্যাদেশগুলো কায়েম হইলেই বাংলাদেশ একমাত্র সংস্কার হয়ে যাবে, এইটার প্র্যাকটিক্যাল কোনো প্রমাণ তো নাই। 18 মাস তো সেই সাক্ষী দিচ্ছে না। এটা হলো আরেকটা পয়েন্ট। এইবার বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে তার জনগণের কাছে যে কমিটমেন্ট, জনগণের কাছে তার যে আপনার সম্পর্ক, অঙ্গীকার,
সেই অঙ্গীকারের আলোকে জনগণ তাকে বিচার করবে। সেখানে যদি সে ব্যর্থ হয় 5 বছর পর, এই যে বারবার হাসিনার কথা বলা হয় বা এই যে কামাল বলে হাসিনা না হয়ে উঠুক, হাসিনার ফান্ডামেন্টাল ফল্টটা কি ছিল? ভোটবিহীন ইলেকশন করা। ইলেকশনগুলো সে যদি করতো তাহলে তার এই অবস্থা হইতো না। তাহলে জি। আপনি দেখবেন 5 বছর পরে আপনার ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার এবং নির্ভয়ে মানুষ পার্টিসিপেট করতে পারছে কিনা। সেখানে বিএনপির প্রতি যদি মানুষের মিস্ট্রাস্ট তৈরি হয়, মানুষ মুখ ফিরায় নেবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি সারাদিন যদি পারসেপশন তৈরি করার চেষ্টা করেন আর জি, আপনার নিজের যদি কোনো আমার হাতে রাজনীতি সময় না নাই থাকে, ভাই, আমি একটু আপনার যদি নিজের সংগঠন সাইফ বিকাশে, মুস্তাফাকে শেষ যাবো। করি এখানে, আপনার যদি নিজের সংগঠন বিকাশ করার কোনো চেষ্টা না থাকে, বিরোধী দলের ভাই বিএনপি খারাপ, সাদাবাজার দল, ভালো কথা, সবাই জানি, একটা বিশাল সংগঠন আছে। আপনার এটাকে মোকাবেলা করতে হইলে শুধু টক শোতে বিএনপি খারাপ আমরা ভালো, আপনার ক্ষমতা দিয়ে দিব পরশুদিন। জি। হ্যাঁ, হামের সাইফ রুগী মুস্তাফিজ মারা ভাই, যাবে আমি না, এই রনির গ্যারান্টি আপনি কথা দেন, পরশুদিন ক্ষমতা দিয়ে দিবে তারেক রহমান পদত্যাগ করে, পরশুদিন ক্ষমতা দিয়ে দিবে জামাত জোটকে। আপনি একটা ম্যাজিক দেখান যে আমি একটা রুগী দিবেন, এটা কোন কারণ দিবে নাকি? তার মানে কি না, আমি কথাটা প্র্যাকটিক্যালি বলতেছি। মানে পদত্যাগ করবেন ব্যাপারটা এরকম পদত্যাগ বলছেন। করবে। আপনি যদি বলেন যে আমার একটা রুগী মারা যাবে না, আমার ক্ষমতায় বসাই দিলাম, আমি এত ভালো, এটা প্র্যাকটিক্যাল সলিউশন দিতে জি, হবে। প্ল্যান সাইফ কি? মুস্তাফিজ ভাই, আপনি একটু আমাকে বলেন যে আসলে পরিকল্পনা নাই তো আপনাদের কোনো দলে চাঁদাবাজ ইশাক সরকার কেন? মানে এই প্রশ্ন তো আসলে আপনাদের দলে না থাকলে সে চাঁদাবাজ আবার এখন দলে আসছে, সেটাকে আসলে কিভাবে বলবেন? আর এই যে বক্তব্য দিল যে হামের জন্য যে বক্তব্যটা দিল, সেটাকে কি বলবেন? দেখেন, সময় কম, আমি একটু সময় দিচ্ছি। হামের ইস্যুটা মানে আজকে একটা রিপোর্ট আমি মানে দেখলাম। প্রথমে সরকারের থেকে যেই কার্যক্রম বা যে পদক্ষেপ, সেটা নিয়ে তো একটা সমালোচনার জায়গা আছে। তবে শুধুমাত্র এই সরকারের এই ক্ষেত্রে সমালোচনা করার থেকে আমি মনে করি যে পূর্ববর্তী ইন্টারিম গভর্নমেন্টের সময়ের যারা ছিলেন বা আওয়ামী লীগ সরকার যারা ছিলেন, স্বাস্থ্য খাত নিয়ে যারা কাজ করেছেন, তাদেরও একটা ফল্টের জায়গা আছে। তবে যেটা আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্টে পর্যাপ্ত পরিমাণ মজুদ ছিল, যেটা আজকে ইউনিসেফের একটা রিপোর্ট বের হয়েছে যে ইন্টারিম সময়ে আসলে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ হামের টিকার পর্যাপ্ত মজুদ ছিল এবং একটা বড় চালান সম্ভবত এই মাসে আসার কথা, যেটা হয়তো বা আসবে। তার আগে দুর্ঘটনাটা ঘটলো। তার আগে দুর্ঘটনা ঘটলো। তো এইটা আসলে আলোচনার জায়গা থেকেও আমি মনে করি যে এই হাম নিয়ে আসলে রাজনীতিটা আমার মনে হয় না কারোরই করা উচিত, বরঞ্চ এটা দ্রুত কিভাবে সলিউশন করা যায় এটা আসলে সেটা নিয়ে সবারই অবশ্যই চাওয়া। আমাদের আগানো উচিত। কারণ প্রত্যেকদিনই আমাদের শিশুরা যে মারা যাচ্ছে, এটা খুবই আনফরচুনেট এবং এটা আসলে খুবই দুঃখজনক যে প্রত্যেকটা মা বাবা যারা আসলে এই সাহেব ভাই, আমি এই আর বিষয়টা যে থেকে চাঁদাবাজের একটু- যে ইস্যুটা আসছে, দেখেন আমি অলওয়েজ বলতেছি কার্ডের এটা হচ্ছে যে বিএনপির একটা স্ক্যাম। কিরকম স্ক্যাম? ধরেন যে এই যে চাঁদাবাজ এলপিজি, থেকে কার্ডে গেলেন, কার্ড। হ্যাঁ আচ্ছা, না, দুইটার সাথে আমি কানেক্ট করে দিচ্ছি। জি জি। তো কিরকম স্ক্যাম? যে ধরেন যে এই যে এলপিজি গ্যাসের যে জায়গাটা, এটা প্রথমে 1200 টাকা ছিল, দাম বাড়িয়েছে, সেটা হচ্ছে 1800 টাকা হলো। তারপর সেটা আমরা দেখলাম যে বাজারে হচ্ছে যে পাওয়া যাচ্ছে 2200 টাকায়। এখন আমাদের দেশের ত্রাণকর্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলল যে আমরা এলপিজি কার্ড দিব। কার্ড দিতে কি লাভ হলো? তাহলে এই যেটা 2200 টাকায় বাজারে বিক্রি হচ্ছে, সেটা আমরা এখন 1800 টাকা পাচ্ছি। এটা তো আমাদের সবার একটা বড় উপকার হয়ে গেল, মানে 300 টাকা আমরা সেভ করতে পারছি। এদিক দিয়ে যে একটা বড় ধাপ বাড়িয়ে এটা একটা মেকানিজম করলো, সো এটা দিক দিয়ে দেখেন কার্ডের স্ক্যামটা। তারপরে এই যে হকারের উচ্ছেদের যে ব্যাপারটা, প্রথমে কি বললো যে একদম বাংলাদেশ থেকে কোনো হকার থাকবে না, মানে উইদিন কোনো মানে নোটিশ ছাড়া আমরা দেখলাম যে হকারদেরকে উচ্ছেদ করলো। ফাইন, এটা খুবই ভালো একটা উদ্যোগ। যদি হকার উচ্ছেদ করে আসলে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে, ডেফিনেটলি খুব ভালো। কিন্তু আমরা দেখলাম যে আবার সেম ওয়েতে রাস্তার মাঝখানে মানে সব মানে এইরকম বক্স টক্স করে হকারদেরকে বসানোর সুযোগ করে দেওয়া হচ্ছে এবং সেখানে আবার তাদেরকেও কাট দেওয়া হচ্ছে। আমি কয়েকটা রিপোর্ট দেখার চেষ্টা করলাম, যেই কতগুলো রিপোর্ট দেখলাম, তারা সবাই বলছে যে তাদেরকে হকার কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু যারা হকার কার্ড তারা পাচ্ছে তারা মূলত বিএনপির দলীয় লোকজন এবং এই হকার কার্ড নিয়ে তারা হচ্ছে ব্যবসা করছে। মানে তাদের ওই জায়গাটা ধরেন যে সে একটা লিজ পেয়ে গেল, এখন তারা চাঁদা নিয়ে ওইখানে হচ্ছে হকারকে বসাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে ট্রু মানে সবাইকে উঠাই দিয়ে একটা সিস্টেমেটিক পর্যায়ে নিয়ে এসে তারা চাঁদাবাজিটা করছে। তো এইটাই হচ্ছে বিএনপির স্ক্যামিং এবং এই যে এইভাবে চাঁদাবাজিগুলো করছে। আর ইসাক সরকার সহ বিএনপির বিএনপির অনেক লিডাররা আসলে আমাদের দলে যুক্ত হচ্ছে। মানে এরকম যদি রেকর্ড থাকে যে ইসাক সরকার চাঁদাবাজি বা তার ব্যাপারে কোনো অভিযোগ আছে, অবশ্যই আমি তাদেরকে আহ্বান করবো যে আপনারা এটা থানায় অভিযোগ করেন, তাকে আইনের হেফাজতে নেন। কারণ যদি প্রমাণ বা তথ্য প্রমাণ থাকে তাহলে তো অবশ্যই আপনার অ্যাকশন নেওয়া উচিত, এটা তো আমি অবশ্যই বলবো। জি জি জি। মাসুদ ভাই, আমি একটু আপনার কাছে যেতে, সেটা হচ্ছে যে আপনি দেখেছেন যে আজকে বিএসএফ এর গুলিতে ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্র 2 জন নিহত হয়েছে এবং একই সঙ্গে একই সময়ে আজকে কিন্তু শপথ নিয়েছে শুভেন্দু
পশ্চিমবঙ্গে, এটা আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা বাংলাদেশের সাথে সম্পর্কের সাথে কতটা প্রভাব বিস্তার করবে এই তার শপথ নেওয়া এবং আজকে দুটার হত্যার ঘটনা, যেখানে বিরোধী দল বলছে যে পররাষ্ট্রনীতি, দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সরকারের এই কারণে এগুলো হত্যাকাণ্ডগুলো ঘটছে আর কি। দেখেন একটা জিনিস হলো কি, ভারতের সঙ্গে আমাদের লম্বা সীমান্ত। ভারত আমাদের একমাত্র, বলতে গেলে একমাত্র আমি মনে করি প্রতিবেশী। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা কি হবে এটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এখন শুভেন্দু অধিকারীর যে কথাবার্তা আমরা এর আগে শুনেছি, সে কথাবার্তাগুলো খুব ভালো না। আমি নিজে কেন শুনেছি, উনি বলেছেন যে উনি ইউনূস সরকারকে মানেন না, উনি মনে করেন শেখ হাসিনা এই দেশের বৈধ প্রধানমন্ত্রী, উনি এই দেশে আসবেন, জি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্যালুট দিয়ে নিয়ে যাবে, এগুলি বলছে। আবার ধরেন হয়তো বলবে যে না তখন তো বিরোধী দল ছিল, জনগণের কাছে ভোট নেওয়ার জন্য বলছে, ওটাও হতে পারে। ক্ষমতায় যাওয়ার পর উনি কী করেন আমরা দেখি একটু। আরেকটা বিষয় হলো, দেখেন আমাদের সঙ্গে এখন যে সীমান্ত যেগুলো আছে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, সবগুলিতে কিন্তু বিজেপির গভর্নমেন্ট, সবগুলিতেই। এবং আসামের যে মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকে দেখলাম যে উনি ওই দিন বলছেন যে উনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না হয়। কি কারণে? যে ভালো হলে পরেই বিএসএফ এবং বিজেপি তারা হ্যান্ডশেক ট্যান্ডশেক করে খুব খাতির হয়ে যায়, তারা কাউকে পুশব্যাক করতে পারে না। মানে তারা যেটাকে পুশব্যাক বলে, আমরা পুশিং বলি, তারা পুশব্যাক করতে পারে না। তার দাবি হলো প্রতিদিনই 20-30 জনকে পুশব্যাক করা উচিত। তার মানে পুশব্যাক করা একটা মানসিকতা কিন্তু বিজেপির একজন মুখ্যমন্ত্রীর মধ্যে আছে, যে নাকি আমাদের সীমান্ত আর শুভেন্দু তো আগেই বলে রাখছে। জি, তো এখন আর যদি যে পুশব্যাক 91 শুরু হয়ে লাখ যায়, ভোটারকে তারা বাদ দিচ্ছে, তারা তো প্ল্যান করতেছে এটা। প্ল্যান করতেছে তো, জি, জি। তারা তো প্রায় 80 লাখ ভোটারকে বাদ দিচ্ছে। এখন এইগুলো যদি হয় রে ভাই, এটা ভালো হবে না। ওনারা তো বলবে বাংলাদেশ ছোট একটা দেশ। আমার কাছে ও ঠিক আছে, thank you। সময় শেষ, আপনি 50 সেকেন্ড একটু বলবেন। 50 সেকেন্ডে কি বলবো, দেখেন একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ টিকা উৎপাদন করা হবে না, না, আপনি বাংলাদেশে। এই এটা- প্রসঙ্গে বলেন, আমার কাছে হ্যাঁ, 50 এটা সেকেন্ড আছে। বাংলাদেশ প্রশ্ন, দেখেন ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত কমন অবস্থান লাগবে। কারণ এটা হলো আর ভারতের ব্যাপারে বাংলাদেশের জনগণ 5 তারিখে যে রায় দিছে, এটা ভারতকে পুনর্বিবেচনা করতে হবে। আর এই যে 18 মাসে যারা বিভিন্ন জায়গা দখল করে ছিল, তারা খুব বিরক্ত এটা রেগুলেশনে আনার মধ্যে। এবং কোনো রিপোর্ট, আমার মনে হয় সাহেব এখানে ফটো কার্ড রেফারেন্সের কথা বলছে, আমি কোনো রিপোর্ট দেখি নাই যে যেখানে বিএনপি কার্ড দিয়ে দখল করে। কার্ড দিয়ে দখল করবে কেন? কারণ এটা সিটি কর্পোরেশনের আন্ডারে হচ্ছে। তাহলে সিটি কর্পোরেশন সাদাবাজ, ভাই সিটি কর্পোরেশন যাকে দখল। কার্ড দিচ্ছে সেটা তো দখল করছে। কে বলতেছে এখানে হকারগুলোকে আহ্বান জানানো হচ্ছে, লিস্ট করা হচ্ছে। এখানে আপনি বলতেছেন যে বিএনপির লোকজন তাহলে হকার সব। বিএনপি এতদিন ছিল সাদাবাজ, এখন বিএনপি তাহলে হকার হয়ে এ যাচ্ছে। তো হকারের মাধ্যমে চাঁদাবাজি তার মানে কি করছে। এটা? তার মানে হলো আপনাদের তো একটা মানে কথাবার্তা তো একটা ধারাবাহিক থাকবে। একটা রিপোর্ট আপনি ভাই, দেখান যেখানে বিএনপির নেতাদের একটা এরকম credible হাজার media- হাজার গুলিস্তানে রিপোর্ট হয়েছে, আপনি হয়তো আমি দেখেননি। আমি তো সাংবাদিক, আমি দেখবো না তো। আপনি ফটো কার্ড রিপোর্ট না, না ফটো কার্ড না ভাই, আমি একটা ভালো ভিজুয়াল, অডিও, credible, রেকর্ড সহ হ্যাঁ, সব ওই কিছু যে record। না, মজু না। মোবাইল জার্নালিজম না, ফটো কার্ডের মজু বাইরে না। একটা অথেন্টিক mainstream সোর্স, mediaতে। মেইনস্ট্রিম মিডিয়া, হ্যাঁ আমি mainstream আপনাকে- media, আমি আপনাকে source টা একটু দেন দিচ্ছি। আমাকে প্লিজ, আলোকিত করেন যে জনি ভাই, আপনাকে BNP র লোক ধন্যবাদ। এখন- আসলে সাহেব মুস্তাফিজ এখন হকার হয়ে গেছে, হকার হয়ে সাদাবাজি আমার করে একেবারে গেছে। শেষ। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল একই সময় দেখা হচ্ছে এই সম্পাদকীয়। শুভরাত্রি।